আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভয় পেলেন? আরে মজা করছিলাম। জিরোচ্ছেন? শরবত খাবেন? ট্রায়ার্ড? এতক্ষণের চিন্তিত সাদিব নিমেষেই হেসে জানালো, নো থ্যাঙ্কস, বলেছেন যে এটাই অনেক। কাল তুমি বলার পর আজ আবার আপনিতে ফিরে আসায় মারিয়ার হাসি কমে গেল খানিক, তবে ধরা দিল না, জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে হেল্প করব? সাদিব উঠে দাঁড়িয়ে বলল, করতে পারেন, হেল্পিং হ্যান্ড পেতে কার না ভালো লাগে। আচ্ছা, কি করতে হবে? উৎসাহিত চিন্তা মারিয়ার। এই যে লাইটগুলো দেখছেন, আমি টুলের উপর দাঁড়ালে একটা একটা করে আমার হাতে দিলেই হবে, পারবেন? মারিয়া কাঁধ উঁচায়। এই আর এমন কি? আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি গ্লাসটা রেখে আসছি। তার হাতে গ্লাস ছিল জুসের, নিজেই খেয়েছে। সেটা রাখতে ডাইনিং টেবিলের দিকে ছুটল। সাদিব চেয়ে থাকলো সেদিকে, তারপর চমৎকার করে হেসে ফেলল, বুকে হাত রেখে বলল, না, হৃদস্পন্দন স্বাভাবিক, তার গতিবিধি ঠিকঠাক। এই যে এতক্ষণ মেয়েটার সামনে দাঁড়িয়ে এত কথা বলেছে, সে নিজেও ঠিক ছিল। সেই তখনকার মতো একবারও জগৎ ভুলে চেয়ে রয়নি। তার মানে ওটা ছিল সেকেন্ড খানেকের ইনফ্যাচুয়েশন। হয়তো ফার্স্ট টাইম শাড়ি পরা দেখেই হয়েছিল, তবে আর চিন্তার কিচ্ছু নেই। সে ভালো ভদ্র ছেলে, তাকেও যেমন ছিল এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। সাদিব বুক ভরে শ্বাস নিল। মারিয়ার সাথে তুমিতে নামা যাবে না, বিপদ সংকুল সম্বোধন এসব। কখন না মাখো মাখো সম্পর্ক মায়ের চোখে পড়ে, আর তিনি বিয়ে ঠিক করতে বসে পড়েন। এই বাড়ির মহিলাদের তো কাজই এই, এর সাথে ওর সাথে এর বিয়ে নিয়ে ভাবা। পিউয়ের জন্যে মাঝে মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করে তার। এই যে মেয়েটা তার মতো এত লয়াল একটা বর পাচ্ছে লাইফে, ও কি আদেও রাখে এই খবর? জানলে খুশিতে দু তিনটে আচার খেত নিশ্চয়ই। সে তোষাতুর চোখে আশেপাশে তাকায়। পিউকে খুঁজলো নীরবে, মেয়েটাকে ভালো করে দেখাই হলো না তার। সামনে এসেছিল যদিও সেই দেখেনি। আজও শাড়ি পরেছে, কেমন লাগছে ওকে? সেদিনের মতোই অপরূপা নিশ্চয়ই। পিউয়ের দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল, তার মধ্যে থাকা হৃদয়টা টলছে দিক বিদিক, চিনচিন করছে সেখানে। তুষারের ন্যায় জমে গিয়েছে ধূসরের এই হঠাৎ কাছে আসায়। শাড়ির পার ভেদ করে তার উন্মুক্ত পেটে শক্ত হাতের নরম স্পর্শে দেহের শিরা উপশিরা স্তব্ধ। সেই ক্ষণে ধূসর চাপ প্রয়োগ করলো সেখানে। ফলস্বরূপ পিউ পেছন দিকে ছেলে এলো। একরকম তাকে তার পিঠকে টেনে খিচে বুকের সাথে মেশালো ধূসর। অমনি পিউয়ের গা শুদ্ধ হাই ভোল্টেজের মতো ঝাঁকুনি দিল। হাত থেকে এঁটো খালি প্লেটটা পড়ে গেল মেঝেতে, ঝনঝন শব্দ করে নিভে গেল। কাচের প্লেট হলে ভেঙে গড়িয়ে যেত নির্ঘাত, অথচ এই শব্দ পিউয়ের উদ্বেলিত তনু মনের কাছে কিচ্ছু না। এর থেকেও জোরে চলছে তার বক্ষস্পন্দন, ওর থেকেও জোরালো তার শ্বাস প্রশ্বাস। ধূসর তার কাঁধের উপর অবিন্যস্ত চুলগুলো সযত্নে সরিয়ে দিল এক পাশে, চুল পড়া হাতটা মুঠোতে নিল, আঙ্গুলে আঙ্গুল স্লাইড হলো, সেই শিরশিরে আঙ্গুল উঠে এলো চুড়িতে, একটা একটা করে ছুঁয়ে গেল। ধূসর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডোবায়। পিউ নড়তে চড়তে ভুলে গেছে, বিস্ময়ে হতবিহ্বল সে, নিঃশ্বাস গলার কাছে বন্দি। কাপার তোপে হাঁটুর হাড় খুলে যেন পা দুটো আলাদা হয়ে যাবে এখন। ভেতর ভেতর নিজের এই কাঁপাকাপির প্রতি ফুঁসে উঠছে কখনো। তার মন জানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সে চায় ধূসর ভাই কাছে আসুক, একটু প্রেমিক সুলভ আচরণ করুক, বিমোহিত চাহনিতে চেয়ে দেখুক তার গোলগাল মুখবিবর। অথচ যখনই আসে সেই ভার নিতে সে অক্ষম। শরীরের কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফির দায়ে সে বিদিষ্ট। দিশেহারা ধূসর আচমকা তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বাহুতে অচিরাত টানে পিউয়ের হাত দুটো গিয়ে আঁকড়ে ধরল তার পাঞ্জাবির কলার। ধূসরের একটা হাত জায়গা পেল ওর লতানো কোমরে, যা থেকেও চুইয়ে পড়ছে ঘাম। পিউ চোখ বুজে ফেলে। গাছের পাতায় ফাঁক গড়ে বইয়ের হলুদ আলো এসে নিক্ষেপ হয় তার মুখমণ্ডলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধে নামানোয় ঘরের আলো তখনও নেভানো। ধূসর মনোযোগ দিয়ে দেখল সেই মুখ,
হলুদ শাড়ি পরনে। মেয়েটিকে এই আলোয় ঠিক যেন প্রতিমার মতো লাগলো তার। কাটা কাটা নিখুঁত মুখশ্রীর অদ্ভুত এক প্রতিমা। সাউন্ড সিস্টেম তখন বেজে উঠল, ফুল ভলিউমে চলছে তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় গানটা। পিউ চট করে আঁখি মেলল, হতবাক হয়ে পড়ল সবাই। এই গান এই সময়ে কে ছাড়লো? তার মনের কথা কি পড়ে ফেললো কেউ? কিন্তু ঘরে যে ওরা দুজন। রাদিফের থেকে ফোনটা কেড়ে নিল সাদিপ। মাথায় একটা চাটি মারার সাথে কষিয়ে একটা ধমকও ছুড়ল। হিজিবিজি গান বাজানোয় এটা গান হলো? কি বাধাই করার মতো লিরিক্স! এসব মুরব্বীদের সামনে শোনা যায় নাকি? ছেলেটা মন খারাপ করে ঠোঁট উল্টে নিচে নেমে আসে। সাউন্ড সিস্টেম মেতে ওঠে অন্য গানে। সালমান খানের বিখ্যাত ঠান্ডা ঠান্ডা দিল দিওয়ানা গান শুনে ছোট্ট ছেলেটা মুখ ভেঙায়। বুক চিনচিন গান এখন কি ট্রেন্ড আছে, ভাইয়ের তো আর জানে না, ব্যাকডেটেড কোথাকার। পিউ ভাবতে গিয়ে যখনই মাথা থামায়, ধূসর এক আঙ্গুল দিয়ে চিবুক উঁচু করে ধরল। চোখাচোখি হলো দুজনের। নিখাত দৃষ্টিতে মিলে গেল পিউয়ের সরল চাহনি। কালো আইরিস দুটোতে গলিয়ে গেল সে। শ্যামলা চেহারার পুরুষটিকে সৌম্য দর্শনে বরাবরের মতো তুঙ্গে তুলল। এই ঘোষণা সে সহস্রী ধিক পার করেছে। তবু যেন ক্ষান্ত হচ্ছে না মন, শান্তি পাচ্ছে না অন্তঃস্থল। ধূসরের ধারালো চোখ দুটো ঘুরে এলো তার অধর হতে। তারপর সমগ্র গ্রীবায় চক্ষু, গাল, ভ্রু পল্লবের একটা ছোট্ট চুলও বাদ পড়েনি তাতে। বড় তৃষ্ণা মিটিয়ে দেখে গেল হরিণী নয়নচূড়ায় শয়ন্তে টানা কালো কাজলের প্রলেপ। পিউয়ের দ্রুত শ্বাস প্রশ্বাসের সাথেই তার ত্রস্ত এক প্রশ্ন ছুটে এলো। কার জন্য সেজেছি এত? পিউ চটক কেটে তাকালো। শান্ত কণ্ঠের এমন সাবলীল প্রশ্নের ভার কয়েক মুহূর্ত তাকে নিস্তব্ধ করে রাখে। ধূসরের চোখে চকচকে দুষ্টুমি, জানা উত্তর শুনতে চাওয়ার জন্যে অধর ঘেঁষে ছুটছে চিকন হাসি। পিউ মাথাটা নামিয়ে নিল, বলতে চাইল, আপনার জন্য। আপনি ছাড়া কে আছে আমার? কিন্তু কথা ফুটল না। কণ্ঠ রোধ হয়ে আটকে থাকলো গলবিলে। পরপর সাহস জোগালো, প্রয়াস চালালো। ধূসর ভাই নিজে থেকে এত কাছে এসেছেন কেন এসেছেন? ভালোবাসেন বলেই তো। নিশ্চয়ই তাকে কোনো সুযোগ দেওয়ার ছুতোয় এই সুযোগ হাতছাড়া করা যাবে না পিউ। আজ বলতেই হবে, উনার পেছনে মনে মনে যা সারাক্ষণ বলিস, আজ সব বলবো। বলবো আপনার জন্য সেজেছি, জানতে চা সুন্দর লাগছে আমায়। পিউ জিভে ঠোঁট ভেজায়, শ্বাস ছেড়ে প্রস্তুতি নেয় বলার। সেই মুহূর্তে বাইরে থেকে রাদিফের গলা ভেসে এলো। উদ্গ্রীব হয়ে ওকে ডাকছে ছেলেটা। পিউ কোথায় গেলে? তোমার বন্ধু এসেছে, খুঁজছে তোমায়। এই পিউকে দেখেছো? প্রশ্ন করা আগন্তুক না বলে চলে গেল। হুঁশে এলো দুজন। যত্রতত্র দুজনের থেকে ছিটকে দুদিকে সরে গেল। পিউ এক মুহূর্ত দাঁড়ালো না। ফ্লোর থেকে ফেটে যাওয়া মেলামাইনের প্লেট হাতে তুলে দুরন্ত পায়ে ছুটল। ঝুনঝুন করে বেজে গেল তার পায়ের নুপুর। ধূসর আর চোখে সেই শব্দের দিক চেয়ে রয়। গা পুড়ছে উষ্ণতায়, বুক লাফাচ্ছে শীতলতায়। এ কেমন টানা পড়েন! সে এসির ফুল ভলিউম বাড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে শুয়ে পড়ল বিছানায়। তানহা এসেছে। বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে, সে না আসলে চলে? বসার ঘরে তাকে বসিয়েছে সুমনা। নাস্তাও খেতে দিয়েছেন এর মধ্যে। রাদীপকে পাঠিয়েছিলেন পিউকে খবর দিতে। সেই মতোই ছেলেটা হলুস থুলুস বাঁধিয়ে গলা ছেড়ে ডেকেছে। তানহা আগেও এ বাড়িতে এসেছিল। পিউয়ের জন্মদিনে শুধু এসেছে, কেক কেটেছে, উপহার দিয়ে চলে গিয়েছে। কিন্তু এবার থাকবে সপ্তাহ খানেক। বিয়ের আমেজ না চাওয়া অবধি পিউ ছাড়বে না ওকে। সামনে ফাইনাল পরীক্ষার চাপে বাড়ি থেকে মঞ্জুর করতে চায়নি তাদের আবদার। পিউ তার মাকে দিয়ে ফোন করানোর পরে তানহার মা রাজি হয়েছেন। মুরব্বীদের আবেদন তো ফেরানো যায় না। তানহা আগে ভাগে তৈরি হয়ে এসেছে। সবার সাথে থিম মিলিয়ে লাল পাড়ের হলুদ শাড়ি। পিউ আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নামলো। এতটা সময় তানহাকে ফোন করে কখন আসবি, কত দূর আছিস বলে বলে অস্থির হওয়া মেয়েটা আচমকা ওকে দেখে কেমন খুশি হলো না। এই অসময়ে আসার জন্য উল্টে বিড়বিড় করে কড়া বকাঝকা করলো। কি হতো এখন না আসলে, রাদিফ না ডাকলে? ধূসর ভাই আর একটু কাছাকাছি থাকতেন। ভাবতেই পিউয়ের মেরুদণ্ড অনুষ্ণ স্রোতে ভেসে যায়। তানহা ওকে দেখেই মুখে হাসি টেনে এগিয়ে গেল, স্ফূর্ত চিত্তে শুধালো,
কেমন আছিস? পিউ হাসল। ভেতর ভেতর ধূসরের কাছে বেশিক্ষণ থাকতে না পারার আক্ষেপে ফেটে গেলেও প্রকাশ না করে বলল, ভালো, তুই আসতে অসুবিধে হয়নি তো? না না, বাবার গাড়ি নামিয়ে দিয়ে গিয়েছে। সুমনা বলল। তুই কি খাচ্ছিলি? হাতে ভাতের প্লেট দেখে প্রশ্ন করেছেন তিনি। পিউ নরম চোখে তাকালো সেই থালার দিকে। সামনে ভেসে উঠল ধূসরের আঙ্গুল চেটে খাওয়ার দৃশ্যটুকু। মুহূর্তেই রক্তে রক্তে বইল শিহরণ। অস্বাভাবিকভাবে চোখ বুজে ফের খুলল। উত্তর দিতে গিয়ে গলা কাঁপল ঈষৎ। বলল, হ্যাঁ। আচ্ছা যা, হাত ধুয়ে তানহাকে নিয়ে উপরে যা, আমি পুষ্পকে নিয়ে ছাদে যাই, সময় হয়ে এলে অনুষ্ঠানের। পিউয়ের পাশ কাটিয়ে প্রস্থান নিলেন তিনি। তানহা সুযোগ বুঝে ওকে দুহাতে আঁকড়ে ধরে বলল। জানিস কি হয়ে? বলতে বলতে থমকালো সে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, এ কি, তুই কাঁপছিস কেন এত? পিউ অসহায় চোখে চাইল। তানহা চিন্তিত গলায় বলল, তোর কি শরীর খারাপ লাগছে? আমার বোধ হয় হার্ট অ্যাটাক হবে রে। তানহা আঁতকে উঠল। ওমা, কেন? পিউ ওর হাতটা নিয়ে নিচের বুকের বাপাশে রাখল। জিজ্ঞেস করল, কিছু ফিল করতে পারছিস? তানহা নিজেই চমকে গেল তার বুক কাঁপুনি দেখে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল। পিউয়ের দৃষ্টি বদলালো শিথিলতায়। দীর্ঘশ্বাস ফেলল। তানহা কিছু বুঝতে পারছে না, সে জানে ওর বোঝার সাধ্যই বা কই। তার মতো ভালো কে বুঝবে ধূসর ভাইয়ের দূরে যাওয়া যেমন তার মন খারাপের কারণ, তার হঠাৎ এমন কাছে আসার চমক ডেকে আনে মরণ। পুষ্পকে ছাদে নেওয়া হলো। অতি সাদরে বসানো হলো স্টেজে। বাড়িটার ছাদে প্রচুর জায়গা। রেলিং ঘেঁষে দাঁড়ানো গাছ আর এক কোনায় বসানো লোহার চেয়ার টেবিল ছাড়া পুরোই ছাদই ফাঁকা প্রায়। এতে অবশ্য সুবিধাই হয়েছে ওদের। নাচানাচির জন্য শক্তপোক্ত স্টেজ আর মেহমান বসানোর আগে জায়গা মিলেছে। পুষ্পর গালে সবার আগে আমজাদ শিকদার হলুদ ছোঁয়ালেন। এই বিয়েতে একমাত্র নাখোশ ছিলেন তিনি। অথচ ক্রমে ক্রমে মেয়ের হৃষ্ট চোখমুখ তার সমস্ত মনস্তাপ ভুলিয়ে দিচ্ছে। একে একে মিনা বেগম, আফতাব, রুবা সবাই হলুদ লাগালেন। ধূসরের পাল্লা এলেও তাকে খুঁজে পাওয়া গেল না। তার পদধূলি এখনো ছাদে পড়েনি। পুষ্প মন ভরে হাসছে। গাল দুটো দুপাশের থেকে ফুলে উঠছে হাসিতে, যেন জায়গা পাচ্ছে না গেড়ে বসার। একটু আগেই চলে গিয়েছে ইকবাল। যেমন চোরের মতো এসেছিল অমন চোর হয়ে গিয়েছে। বেশ কয়েকবার এমন পাঁচিল টপকে আশায় দক্ষ সৈনিকে পরিণত হয়েছে সে। সেই প্রথম যেদিন এসেছিল পুষ্পর এখনো মনে আছে, হাত হাঁটু ছিলে একাকার হয়েছিল তার। অথচ এখন কি আরামসে স্পাইডারম্যানের মতো পাঁচিল লাফিয়ে পার হয়। তবুও প্রতিবার পুষ্পর বুক টিপ টিপ করে। আজও করেছে। সে নিশ্চিত কারো বাড়িতে চুরি করতে দিলে ইকবাল অনায়াসে করে ফেলবে, কেউ জানাবেই না। এই যে বিয়েবাড়ির অগণিত লোকের ভিড়ে এসে কনেকে চুমু খেয়ে গেল, কেউ টের পেয়েছে? কথাটা ভেবেই তার গালছোড়া রক্তাভ হয়। তখন ইকবালের অমন আকস্মিক প্রেম আক্রমণের ভার সামলাতে সময় লেগেছে অনেক। ছেলেটা মাঝে মধ্যে এত পাগলামো করে, এই যে এখন লজ্জায় বারবার হাত চলে যাচ্ছে ঠোঁটে। ফেরার সময় মারিয়ার দিক তাকাতেই পারছিল না। মেয়েটা শুধু মিটিমিটি হেসেছে। তার লিপস্টিকে ভর্তি ঠোঁট দুটো হঠাৎ খালি হয়ে যাওয়ায় সে কি ঠাট্টা! কোণঠার মিষ্টি যন্ত্রণায় আজ তাকে বিক্ষিপ্তভাবে ছুঁড়ে ফেলেছে ইকবাল। সাদীপ যেদিকেই যায় মৈত্রীর চোখ সেদিকে, কেমন ক্যাবলার মতো চেয়ে থাকে। কি দেখে এত? অমন ন্যাকা ন্যাকা লজ্জা লজ্জা ভাব করে তাকানো দেখে গাপিত্তি চলে যাচ্ছে তার। দাঁত চেপে হজম করছে, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। পুষ্পর বিয়ে উপলক্ষে তার বন্ধুরাও এসেছে। জটলা বেঁধে এক জায়গায় দাঁড়িয়ে ওরা। দুজনের গলায় ক্যামেরা ঝুলছে। সাদীপ ফুরসত পায়নি নিজেরটা আনার। এত কাজ, এর মধ্যে আবার মৈত্রীর তাকানোর জ্বালাই লুকিয়ে থাকছে। বন্ধুদের চটলার মধ্যে ঢুকে বাঁচতে চাইছে এক প্রকার। নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা তার। যখনই সামনে থেকে সরছে, মৈত্রীর নেকলেস জড়ানো গলাটা রাজহাঁসের মতো উঁচু হয়ে আসছে। চোখে মুখে ফুটছে গোয়েন্দাগিরি, যেন সে কি না কি। ওকে খুঁজে না পেলে মেয়ের জীবন বৃথা। সাদীপ মনে মনে নিজের কপাল চাপড়ায়। হ্যাঁ, যার এমন করে তাকানোর কথা আর খোঁজ নেই। আর এই মেয়ে,
সেই সময় পিউয়ের দিকে একবার তাকালো সে। মেয়েটা স্টেজের দিক নিষ্পলক চেয়ে আছে, ঠোঁটের কোণ ঘেঁষে মিষ্টি মিহি হাসি, চারপাশে লাল সবুজ আলোকগুলো তীর্যকভাবে মুখে বসেছে, খোলা চুলের আস্ত এক হলুদ পরি যেন। সাদীপ সিদ্ধান্ত নিল ওর পাশে গিয়ে দাঁড়াবে। শার্টের 2 হাতা ঠিকঠাক করে পা বাড়ালো। এর আগেই তানহা ফোন হাতে ছুটতে ছুটতে পিউয়ের কাছে এসে থামলো। থেমে গেল সে, বাড়ানো পদযুগল ইউটার্ন করে অন্যদিকে হেঁটে গেল। তানহা হাঁপাচ্ছে, ঘন ঘন শ্বাস তুলে ডাকলো, পিউ পিউ। পিউ ভ্রুকুচকে তাকালো। পুষ্পকে বাড়ির সবাই হলুদ মাখাচ্ছে, এমন নয়নাভিরাম দৃশ্য দেখার মাঝে বাধা পেয়ে সে বিরক্ত বোধ করলো। কি? তানহা বুকে হাত দিয়ে একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করে। সিঁড়ি বেয়ে দৌড়ে ওঠার কষ্ট হয়ে গিয়েছে, সময় নিয়ে পড়ল। ধূসর ভাইয়ের স্টোরি দেখেছিস? স্টোরি দিয়েছেন? দেখিসনি? পিউ দুপাশে মাথা নাড়ল। দেখ, এক্ষুনি দেখ। তানহার কণ্ঠ অধৈর্য। পিউ নিজের ফোন খুলে ফেসবুকে ঢুকলো। সার্চ লিস্টে সবার ওপরেই ধূসরের নাম। দিনরাত 24 ঘন্টা চোখ লাগিয়ে বসে থাকে ওখানে। আইডিতে ঢুকে দেখলো কোনো স্টোরি নেই, তবে 4 ঘন্টা আগে টাইম লাইনে একটা ছবি পোস্ট করেছে, তাও গেটের কাছে পার্লামেন্টের লোকজন নিয়ে একটা গ্রুপ ফটো। তারপর তানহার দিকে তাকালো, অনীহ কণ্ঠে বলল, এটা দেখার কি আছে? এমন ভাব করলি যেন আমার সাথে কাপল পিক দিয়েছে। তানহা বিভ্রান্ত হলো। পিউয়ের ফোনটা হাতে নিতে বেটে ঘুটে দেখে বলল, কি আশ্চর্য, তোর এখানে শো করছে না কেন? উনি কি তোকে হাইড করে দিয়েছেন? কি শো করবে? এই তো 1 ঘন্টা আগে যেটা পোস্ট করেছেন। তানহার চোখ মুখ সিরিয়াস। পিউ এবার আগ্রহী হলো, বলল, দেখি তোর ফোন। তানহা নিজের ফোন বের করে দেখালো, সত্যি স্টোরি দেওয়া, তবে ছবি টবি নয়, ইংরেজি অক্ষরে সাজানো কয়েকটা লাইন মাত্র। যতবার তুই শাড়ি পরিস ততবার আমি মরে যাই, খুন হই। বুঝতে পারি আমার শক্ত মনের প্রথম দুর্বলতা তুই হলেও তোর পরনের শাড়ি সেই দুর্বলতা টেনে হিঁচড়ে বাইরে আনতে সক্ষম। উজ্জ্বল আলোয় তখন ঝলমলে বাড়ির ছাদ, কান ফাটানো মিউজিক আর অসাধারণ সুরের সাজান সাজান গান, আশেপাশে মানুষের কোলাহল, একে ওকে ডাকাডাকি, হাসাহাসি। এই এত সব আয়োজনের মধ্যেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো পিউ। তার অক্ষি কোটর অচল, স্তম্ভিত, ওষ্ঠযুগল তীর করে কাঁপছে। নিদারুণ কম্পনে মেতেছে পক্ষপট, কপাল বেয়ে ঘাম এসে কান ছুলো। তার সূক্ষ্ম ছোঁয়া দেখা গেল নাকের ডগায়। ফোন ধরে রাখা আঙ্গুলগুলোও ঠকঠক করে কাঁপে। তানহা ফোঁস করে শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ালো। পিউয়ের এসব হাবভাব তার পরিচিত। কিছু বলতে যাওয়ার আগেই ওর হাত থেকে ফোনটা খসে পড়তে নেয় ফ্লোরে। তানহার বুক ছ্যাদ করে ওঠে, হকচকিয়ে কোনো মতে ধরে ফেলে। প্রাণের চেয়েও প্রিয় মোবাইল ফোনকে বাঁচাতে পেরে বুক ভরে শ্বাস নেয়। এই ফোন মায়ের কানের কাছে তার অক্লান্ত ঘ্যানঘ্যানানির ফল। এটা নষ্ট হলে ভার্সিটি ওঠার আগে আর ছুটবে না কপালে। মেয়েটা পিউয়ের প্রতি একটু বিরক্ত হলো বটে। একটা মেসেজ দেখে এত কাঁপাকাপির কি হলো? বলল, সারাদিন ভালোবাসি ভালোবাসি করে লাফাস, অথচ এদিক থেকে কোনো ইঙ্গিত এলেই মৃগী রোগীর মতো ছটফট করিস কেন? পিউ দেয়ালে দুর্বল দেহটা ঠেস দিয়ে দাঁড়ালো। অদ্ভুত গলায় হাঁসফাঁস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ধূসর ভাইয়ের মনে এত প্রেম, এত। তানহা হাসলো, কাঁধ দিয়ে ওর কাঁধে ধাক্কা মেরে বলল, গরম পড়েছে তো, ঘামের মতো ধূসর ভাইয়ের প্রেম ফোটায় ফোটায় বাইরে আসছে। পিউ মাথা নামিয়ে নিল, সিমেন্টের খাঁজ কাটা ফ্লোরের দিকে চেয়ে বলল, এমন প্রগাঢ় অনুভূতি, এতটা ভালোবাসা, এতটা চাওয়া কিভাবে লুকিয়ে রাখেন উনি? কেন সামনে এসে বলে দিচ্ছেন না? এই অন্তরালে লুকিয়ে ভালোবাসার মানে কি? তানহা হাত নেড়ে বলল, বলে দিলে তো খেল খতম হয়ে গেল। ধূসর ভাই হলেন ইউনিক মানুষ। তোকে নাচানোর এত দারুণ বুদ্ধি হাতছাড়া করাটা বোকামো হবে। আর এমন বোকামো কি ওনাকে মানায়? পিউ উদাস কণ্ঠে বলল, জানি না, ওনার মনে কি আছে উনি ভালো জানেন। মাঝে মাঝে মনে হয় আমাকে চেনেনি না। এমন ভাব করেন যেন খুব কাছে দাঁড়িয়ে থাকা আমিটা তার পরিচিত। চোখের সামনে আমাকে দেখেও ভান করেন কেউ নেই, আবার হুট করে একদম কাছে চলে আসেন। এমন এমন কথা বলেন, আমারই কথা হারিয়ে যায়। ওনার অতর্কিত কাছাকাছি আসার চমকে দিশেহারা হয়ে পড়ি।
নিতে পারি না, শ্বাস বন্ধ হয়ে আসে, যেন এই এক্ষুনি মরে যাব। তোদের এই অদ্ভুত প্রেমের রসায়ন বোঝার মতো ছাত্রী আমি নই। এমনিতে ইংরেজিতে আমার অবস্থা করুন, এত বড় একটা ইংরেজি কথার বাংলা করতে গিয়ে আমার কি অবস্থা হচ্ছিল জানিস? দাঁত খুলে পড়েছিল প্রায়। যখন বুঝলাম কি লেখা ছুটে এসেছি ভাই। আর দেখ, উনি কি চালাক, স্টোরি দিয়েছেন ভালো কথা, তোকে হাইট করেই দিলেন, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না টাইপ বুদ্ধি। ওনার তো বালিশ না, ইট মাথায় দিয়ে ঘুমানো উচিত। পিউ মুচকি হাসল, কণ্ঠে লজ্জা ঢেলে পড়ল, ওনার যে শাড়ি এত প্রিয়, আগে জানলে বছরে 12টা মাসই আমি শাড়ি পরে থাকতাম। তানহা ভ্রু কপালে তুলে ফেলল, টেনে টেনে বলল, বাবা পারা যায় না, তোদের এই মাখু মাখু প্রেম দেখলে আমার মতো সিঙ্গেল মানুষের বুকে ব্যথা করে। পিউ জবাব দিল না। তার হরিণী দুই লোচন তখনও নিচে, ডান পায়ের পুরো আঙ্গুলটা ফ্লোর খোঁচাচ্ছে, দুপাশে গালের মাংস ফেপে উঠেছে ক্রমে, রক্ত লাল চোখা নাকে বিন্দু বিন্দু ঘাম, ওপরের ঠোঁটটা চেপে বসেছে নিচের ঠোঁটে, চোখে মুখে স্পষ্ট কুণ্ঠা দেখে তানহা ভ্রু কুচকে পড়ল, একটা সামান্য পোস্ট দেখে এত লজ্জা পাচ্ছিস পিউ? তোকে দেখে মনে হচ্ছে এক হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছিস, আর ধূসর ভাই দরজা আটকে এগিয়ে আসছেন ফষ্টি নষ্টি করার জন্য। পিউ হতভম্ব চোখে চাইল, নাক মুখ কুচকে পড়ল, ছি, অশ্লীল মেয়ে। হ্যাঁ সত্যি বললেই দোষ। পিউ সোজা হয়ে দাঁড়ালো, হয়েছে, এত সত্যি কথা বলতে হবে না, চল আপুকে হলুদ মাখিয়ে আসি। উল্টো পথ দিয়ে মারিয়াকে আসতে দেখেই থেমে গেল সাদীপ। কেন যেন মনে হলো মারিয়া নয়, বিপদ সংকেতের সেই লাল চিহ্নটা এগিয়ে আসছে তার দিকে। সতর্কতায় চটজলদি এপাশ ঘুরে হাঁটা ধরল সে, কিন্তু বিধিবাম মারিয়া দেখেই ডাক ছুড়ল, শুনুন। ছেলেটা থমকালো, চোখ বুজে জিভ কেটে দাঁড়িয়ে পড়ল। দেখে ফেলেছে রে। মারিয়া কাছে এসে দাঁড়াতেই হাসি হাসি মুখ করে ফিরে চাইল। সে দুই ভ্রু গুটিয়ে বলল, আমাকে দেখেই চলে যাচ্ছিলেন কেন? সাদীপ আকাশ থেকে পড়ার ভান করল, কই, আমি তো দেখিনি আপনাকে, দেখছিলাম নাকি? মারিয়া সন্দেহী চোখে চাইল। সাদীপ নিষ্পাপ মুখ করে বলল, সত্যি দেখিনি, ট্রাস্ট মি। তাও কপাল শিথিল হলো না তার। সাদীপ বলল, আজকাল পৃথিবী থেকে কি বিশ্বাস জিনিসটা উঠে গেল নাকি? কেউ সহজে বিশ্বাসই করে না দেখছি। এমনভাবে চেয়ে আছেন মনে হচ্ছে আমি। আমির পর আর কথা খুঁজে না পেয়ে থেমে গেল। সে যে সত্যিই মারিয়াকে দেখেই পালাচ্ছিল এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। কিন্তু কেন পালাচ্ছিল? মেয়ে তো ভালো, দোষ ওর নিজের ভেতর। কে বলেছিল এই মেয়েকে এত সাজগোজ করতে? আর করেছেই বা, এত সুন্দর লাগতে হবে কেন? এতে যদি সে একটু মুগ্ধ চোখে তাকায়, অপরাধটা কার? অবশ্যই ছেলে যে তার। মেয়েদের দোষ তো দুনিয়ায় কেউ ধরেই না, কিন্তু এতে পিউকে ঠকানো হবে, যা তার পক্ষে ইহকালে সম্ভব নয়। তবে গলার দাপুটে ভাবটা বেশিক্ষণ টিকল না সাদিফের। ওই আমির পরে কথা ভুলে আমতা আমতা করল। মারিয়া বুকের সাথে দুই হাত বেঁধে বলল, বিষয়টা তা নয়, আমার একটা প্রশ্ন ছিল, অনুমতি দিলে করতাম। জি জি নিশ্চয়ই। কাল আপনি নিজেই আমাকে তুমি করে বললেন, আমাকেও বললেন বলতে, যদিও আমার মুখে আসছিল না, এখনো আসছে না, কিন্তু আপনি তো শুরু করেছিলেন। এমনিতেও কাল আপনি আমার সাথে তুমি করেই কথা বলেছিলেন, তাহলে এই তুমি আবার আজকে আপনি হয়ে গেল কেন? সাদীপকে বিচলিত দেখালো না, বরং চমৎকার করে হাসল। তক্তকে শোধিত দন্তপাটির উন্মুক্ত হাস্যে মারিয়ার বক্ষপিঞ্চর দুলে ওঠে পুনরায়। সাদীপ বলল, আসলে কিছু সম্পর্ক আছে যেখানে শুধুমাত্র আপনি মানায়, বাকি সব খাপ ছাড়া বেমানান। আমার কেন যেন মনে হচ্ছিল আপনাকে তুমি করে বলার চেয়ে আপনি করে বললে বেশি শ্রুতিমধুর লাগবে। তাই জন্য এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম না আমিই ঠিক, আপনিটাই বেশি ভালো। আমাদের সম্পর্কে এটাই সঠিক এবং সুন্দর। আর সম্বোধনই বা কী আসে যায় বলুন ম্যালেরিয়া? বন্ধুত্বতা তো একই রকম আছে, তাই না? মারিয়া দুদিকে ঠোঁট টেনে হাসল, একরকম জোর করে ভেতর থেকে টেনে আসা হাসি। সাদিফের কণ্ঠে তুমিটা যে তার অমৃতের মতো লাগে কি করে বোঝাবে? আপনি শুনলেই হৃদয়ে ব্যথা লাগছে তার। মনে হচ্ছে আবার ঠেলে দিচ্ছে দূরে। কাল যতবার তুমি বলেছে
হাওয়ায় ভাসছিল সে। ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলল মারিয়া। কপাল খারাপ হলে যা হয়। মিহি কণ্ঠে চাই মিলিয়ে বলল, আচ্ছা, যেটা আপনার খুশি। সাদিপ পৃষ্ঠ চিত্তে বলল, থ্যাঙ্কস। সে ঠিক জানতো মারিয়া প্রশ্নটা করবে, তৈরি ছিল একদম। ওই জন্যেই না গড়গড় করে সাজানো গোছানো কথাগুলো বলতে পারল। অদৃশ্য হস্তে নিজের পিঠ চাপড়ালো সাদিপ, বাহুবা দিল। ইউ আর এ জিনিয়াস সাদিপ, ভেরি গুড। এভাবে লুকিয়ে বেড়াচ্ছিলেন কেন? সাদিপ অবাক হয়ে বলল, লুকিয়েছি? কখন? এই যে এতক্ষণ দেখলাম কেমন কেমন করছিলেন। আমি কিন্তু ঠিকই খেয়াল করেছি। কিছু কি হয়েছে? সাদিফের চেহারা মসৃণ হলো তৎক্ষণাৎ। বুঝতে পারল মারিয়া কি বলছে। মৈত্রীর নজর থেকে বাঁচার জন্য গা বাঁচিয়ে চলছিল সেটার কথাই হয়তো। ভীষণ লম্বা শ্বাস ফেলল সে, মুখমণ্ডল দুঃখ ফুটিয়ে বলল, আসলে বিষয়টা আপনি কিভাবে নেবেন বুঝতে পারছি না। বলা উচিত হবে কিনা তাও জানি না। আই এম কোয়াইট কনফিউজড। মারিয়া মিষ্টি গলায় আশ্বস্ত করল, এত দ্বিধাদ্বন্দ্ব বন্ধুত্বে থাকতে নেই। আপনি নির্দ্বিধায় বলুন। সে সত্যিই ভরসা পেল। চেহারায় ফুটল তার পরিষ্কার নির্ভেজাল চিহ্ন। প্রস্তুতি নিল সবটা বলে দেওয়ার। এরপর কণ্ঠ চেপে বলল, স্টেজের ঠিক বাম পাশে একটা মেয়েকে দেখছেন? হলুদ ডালা শাড়ি পরে দাঁড়ানো। মারিয়া সাদিফের কাঁধের ওপর থেকে তাকায়, এক পলক দেখে জানায়, হ্যাঁ মৈত্রী। ও হ্যাঁ, আপনারা তো পরিচিত, ভুলে গিয়েছিলাম। মারিয়া চিন্তিত কণ্ঠে বলল, কিছু হয়েছে? কি হয়নি তাই বলুন। মেয়েটা বর্ষার বিয়ে থেকে আমার পেছনে লেগেছে। ওখানে যা একটু সীমার মধ্যে ছিল, কিন্তু এখন একেবারেই লাগাম ছাড়িয়ে যাচ্ছে। যখনই দেখছি তাকিয়ে আছে, হাসছে, অকারণে লজ্জা পাচ্ছে, সেজেগুজে সামনে সে দাঁড়িয়ে প্রশ্ন করছে কেমন লাগছে। ইটস ইরিটেটিং মি। নিতে পারি না এসব আমি। মেয়েরা এরকম হয়। সাদিপ দম ফেলল। তার চোখে মুখে তিতি বিরক্তির ছাপ। মারিয়া বিস্মিত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। কথাগুলো হজম হতে বিলম্ব হলো। ফের তাকালো মৈত্রীর পানে। হ্যাঁ, একটু পরপর এদিকেই তাকাচ্ছে ও। ওই মুহূর্তেই প্রচণ্ড খারাপ লাগলো তার। বর্ষার বিয়ে, তারপর এই বাড়িতে এসে দুজনের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু তাই বলে ভালোবাসার মানুষের ভাগ দেওয়া যায়? সাদিপ বলল, আমি জানি না কি করব। মেহমান দেখে কিছু বলতেও পারছি না। মারিয়ার নিজেকে সামলানোর ক্ষমতা প্রবল। প্রবল তার অভিব্যক্তি চাপা দেওয়ার যোগ্যতা। ঠেলে ঠুলে হাসি বের করে বলল, আসলে এটা স্বাভাবিক। মৈত্রীর বয়স বা কত? এই বয়সে মেয়েরা ফ্যান্টাসিতে ভুগবেই। চোখের সামনে হ্যান্ডসাম সুদর্শন ছেলে দেখলে একটু একটু পেছনে লাগা দোষের কিছু নাই। সাদিপ ভ্রু পাকালো, সন্দিহান কণ্ঠে বলল, আমি সুদর্শন? হ্যাঁ, কোনো সন্দেহ? সাদিপ ভাবার নাটক করে বলল, কিন্তু কদিন আগেই কে যেন আমাকে বলেছিল আমাকে দেখতে ব্রয়লার মুরগির মতো। আমার গায়ের রং ফ্লোরে চুন ঢেলে দিলে যেমন লাগে তেমন। মারিয়া হেসে ফেলল, স্বীকারোক্তি দিল, ওটা মজা করছিলাম। যাক, আপনার প্রশংসা পেয়ে ধন্য হলাম। কেমন গর্বে বুকটা ফুলে উঠছে। মারিয়া হাসল, আর চোখে আর একবার মৈত্রীকে দেখল। মেয়েটা এখনো চেয়ে। সাদিপ নিস্পৃহ স্বরে বলল, কিন্তু ওনার ফ্যান্টাসি দিয়ে আমার কাজ নেই ম্যালেরিয়া। আমি ওনাকে পছন্দ তো দূর, কিছুই করি না। এসব একতরফা। আমি যে বিরক্ত হচ্ছে ওনার বোঝা দরকার। তাহলে বরং ওকে গিয়েই বলুন। সাদিপ সচেতন চোখে তাকালো। কি বলবো? যেটা আপনার মনে হচ্ছে সেটাই। ওর এই ভালো লাগা আস্তে আস্তে বাড়বে। আপনি চুপ থাকলে আরো প্রখর হবে। তখন বিষয়টা সামলানো জটিল হতে পারে। আপনি বরং ওকে গুছিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিন। ম্যাচিওর মেয়ে বুঝবে আশা করি। সাদিপ একটু ভেবে বলল, সত্যি বলবো? যদি আপনার মনে হয় বলা উচিত তবেই বলবেন, আমার কথাতে নয় অবশ্যই। আচ্ছা বেশ, আমি এমনিতেই নিতে পারছিলাম না, বলি বরং। মারিয়া শুভ্র হাসল। অল দ্য বেস্ট। সাদিপ বুক ফুলিয়ে এগিয়ে গেল। তাকে নিচের দিকে আসতে দেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো মৈত্রী। এতক্ষণ কি তবে ওকেই নিয়ে কথা বলছিল দুজন?
এদিকে মারিয়া পড়েছে চিন্তায়। মৈত্রী দেখতে সুন্দর, বাবা মাকে নিয়ে একটা সচ্ছল পরিবার ওর। সাদিফের যদি ওকেই পছন্দ না হয় তবে সে তো কোনো ছাড়। ওর তো বাবাও নেই, বাবার টাকাও নেই, আর না আছে মাথা গোছার মতো একটা দীর্ঘস্থায়ী ঠাঁই। এমন অবস্থা যদি কাল বাসা ভাড়া দিতে না পারে তবে সেটাও থাকবে না। সাদিফের হাজারটা কারণ আছে তাকে প্রত্যাখ্যান করার। মারিয়ার বুক মুচড়ে উঠল ব্যথায়। পর মুহূর্তে ভাবল, প্রত্যাখ্যানের প্রসঙ্গ তো তখন আসবে যখন সে জানাবে ভালোবাসার কথা। সাদিপ কখনো জানাবেই না ওর মনে কি আছে। ভালোবাসলে যে বলতে হবে, তাকে পেতে হবে এমন তো নয়। ওর নিজের অনুভূতিগুলো না হয় বাকিটা জীবন ওর একান্ত নিজেরই থাকবে। এমনিতেই বিয়ে, সংসার এসব তার জন্য নয়। তাহলে মাকে দেখার যে কেউ থাকবে না। মারিয়া সাদিফের থেকে চোখ ফিরিয়ে আর এক দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভরে উঠল তা। গড়িয়ে পড়ার আগেই ব্যস্ত হাতে মুছে নিল। সবার জীবনে পূর্ণতা আসে না, কারো জীবন শূন্যতাই সুন্দর। সাদিফ মাঝপথে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। অচিরেই বিবেক বুদ্ধি কেমন জাগ্রত হলো। মৈত্রীর প্রতি মায়া লাগলো। এই যে মেয়েটা তার বোনের বিয়েতে এসেছে, সেজেছে, আনন্দ করছে, এখন এসব কথা বললে তো কষ্ট পাবে। তার চেয়ে বরং আজ থাক, বিয়ে মিটে গেলে আরামসে বলবে। মজা করছে যখন করুক। কাল থেকে যেমন দাঁত চেপে হজম করছিল, আর একটা দিন না হয় করবে। মায়া মমতার কর্ণধার ছেলেটা এইসব ভেবে আর ওদিকে গেল না। ওখান থেকেই ফিরে বন্ধুদের দিকে চলে গেল। মৈত্রীর মুখটা কালো হয়ে এলো তাতে। ব্যাকুল চোখ দুটো নিভে গেছে হতাশায়। সাদিপ নিশ্চয়ই কিছু বলতে চাইছিল, তাহলে চলে গেল কেন? এখন না শোনা অবধি শান্তি পাবে না সে। শান্তায় এসে ফোন হাতে নিয়ে গেল পুষ্পর। সবার হলুদ মাখানোর মধ্যেই ইকবাল ফোন করছে। আনসেভ নম্বরটা এখন সেভ হয়েছে। লুকোচুরির দিন শেষ কিনা। পুষ্পর চারপাশ ঘিরে তার গুরুজনদের উপস্থিতি। এর মধ্যে ফোন ধরে কথা বলবে কি করে? নিদারুণ বেহায়া, যা সব ঠুটকাটা কথাবার্তা বলে, শুনলেই কান দিয়ে ধোঁয়া বের হয় তার। পুষ্প দোনমনো করে ধরল না, সাইলেন্ট বাটন চেপে রেখে দিল। ইকবাল থামলো না, আবার ফোন করলো। পুষ্প ঠোঁট উল্টে রিসিভ করে কানে ঠেকাতেই বলল, টিরবলি লিপস্টিক পরেছিলে মাই লাভ, এত মিষ্টি কেন? মনে হচ্ছিল চকলেট খেয়েছি। পুষ্পের ঠোঁট আলাদা হয়ে গেল। বক্ষস্থল ধক করে ওঠে। ভূপৃষ্ঠে মিশে যায় কোণঠায়। জানতো এরকম কিছুই বলবে। সবার মধ্যে ধমকও দিতে পারল না। হাঁসফাঁস করে লাইন কেটে বন্ধ করে রাখলো। সুমনা বেগম পাশ থেকে বললেন, বর একটা পাচ্ছিস, কি সাংঘাতিক বউ পাগল হবে ভাবছি। পুষ্প দুষ্টু হেসে বলল, আমার চাচুর থেকেও বেশি। সুমনা হেসে ফেললেন, বললেন, এখনকার ছেলে পেলে না চাচাদের ছাড়িয়ে যাবে দেখিস। এই বউ পাগল বর নিয়ে বউদের একদিকে যেমন শান্তি, অন্যদিকে অশান্তিও আছে। কিরকম? এখন বলবো না, কাল বিয়ে হোক, নিজেই বুঝবি। পুষ্পকে মন ভরে হলুদ লাগিয়েছে পিউ। তানহা দিয়েছে সঙ্গ। এরপর দুজন ছাদের পেছন দিকে যায়। যেখানটায় ফুলের টব বসানো, সেখানে আঁচল বিছিয়ে বসে পড়ে তানহা। পিউ হয় তার ফটোগ্রাফার। এর মধ্যেই এক ঝাঁক লোক সঙ্গে করে ছাদে পা রাখল ধূসর। তার আগমনটাই অন্যরকম। অতগুলো ছেলে ছোকরা নিমেষেই জায়গা ভর্তি হয় ছাদের। একটারও পাঞ্জাবি ফাঁকা নেই। চিবুক গলার সব আবিরে ভর্তি। সোহেলও আছে এর মধ্যে। ইকবালের গায়ে হলুদ থেকে ফিরেছে ওরা। ওরটা বিকেলে আর পুষ্পরটা হচ্ছে রাতে। একবারে দুটো বিয়ে বাড়িতেই তারা নিমন্ত্রিত। ধূসরকে দেখে রুবাইদা বেগম বললেন, হ্যাঁ রে দোসর, তুই কই ছিলি বলতো? সবাই কত খুঁজছিল জানিস। বোনের বিয়ে, একটু কাছাকাছি থাকবি না? সে উত্তর দেওয়ার আগে স্টেজ থেকে পুষ্প ডাক ছুড়ল, ভাইয়া ভাইয়া। সাউন্ড সিস্টেম বন্ধ থাকায় ডাক পৌঁছে গেল সবখানে। পিউ বুঝে ফেলল ভাইয়াটা কে। তানহার ছবি তোলা চুলোয় রেখে ছুটে স্টেজের কাছে এসে গুটিসুটি মেরে দাঁড়ালো। এতক্ষণ যেভাবে উড়ছিল, ভদ্র মেয়ে হয়ে গেল অমনি। ধূসর এগিয়ে আসে পুষ্পের কাছে। পুরোটা সময় পিউ তন্ময় হয়ে চেয়ে রয়। মনে পড়ে সেই পেট ছোঁয়ার দৃশ্য। সমস্ত শরীর আর একবার শিউরে ওঠে ফের। আর মনেই হাতটা পেটের কাছে জায়গা পায়।
ধূসর কাছে এসে দাঁড়াতেই পুষ্প উত্তেজিত গলায় বলল, আপনি কোথায় ছিলেন? আমাকে হলুদ মাখাবেন না? কত কষ্ট করে এক গাল ফাঁকা রেখেছি দেখুন। বাম গালটা দেখালো ও। সত্যিই তাই, তার ডান গাল কপাল থুতনি হলুদে জবথবু হলেও বাম গাল সম্পূর্ণ ফাঁকা। পাশ থেকে জবা বললেন, কাউকে হলুদ মাখাতে দিল না জানিস? লাগাতে এলেই হুঁশিয়ার করে বলছে এখানে ধূসর ভাই হলুদ দেবেন, তোমরা বাকি সব খানে মাখাও। পুষ্প লজ্জা পেয়ে গেল। তার জীবনের এই বিশেষ দিনটার জন্য যার অবদান সবচেয়ে বেশি, তার জন্য এ আর এমন কি। ধূসর ভাইয়ের পায়ে লুটিয়ে পড়লেও কম হবে। ধূসর হাসল, যেই হাসিতে দন্তপাটি বাইরে আসে না। বাটি থেকে হলুদ নিয়ে গালে ছুঁয়ে পড়ল। সুখী হ। পুষ্পর কি হলো কে জানে, ভীষণ আবেগে নড়ে উঠল হঠাৎ। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। ভ্যাবাচাকা খেয়ে গেল সকলে। পরপর বুক ভারী হয়ে এলো। ধূসরের হাসিটুকু বিলীন, মুছে গেছে পিউয়ের লজ্জা। তার চোখ ছলছলে হয়ে ওঠে, ক্ষণিকের জন্য স্থগিত হয়ে পড়ল। বিয়ের উৎসব আনন্দ। আঁচলে চোখ মুছলেন মীরা বেগম। ব্যথাতুর দীর্ঘশ্বাস ফেললেন আমজাদ। ভাইয়ের কাঁধে হাত রেখে নীরবে সান্ত্বনা জোগালেন আফতাব। কিন্তু এই সান্ত্বনা নিরর্থক। সবাই জানে পুষ্প আর মাত্র 2 বছরের অতিথি। তারপর সারা জীবনের জন্য মেয়েটার ঠিকানা হবে অন্য কোথাও। পিউয়ের ঘরে একটা পা রাখার জায়গা নেই। বিছানা থেকে ফ্লোর বাদ নেই কিছু। যে যেভাবে পেরেছে কাঁথা বালিশ পিছিয়ে শুয়ে পড়েছে এক একজন। এমনকি পিউ নিজেই তার শয্যায় জায়গা পেল না। ছেড়ে দিয়েছে শান্তা আর শক্তিকে। দুজনের কেউই মেঝেতে শুতে পারে না। ঠান্ডার প্রচুর ধাত ওদের। দেখা গেল কাল বিয়েতে সর্দি হাঁচিতে একাকার করে ফেলছে। এর চেয়ে একটু আত্মত্যাগ করা ভালো। সবাই যখন ঘুমিয়ে পিউ নিরন্তর মোচড়ামুচড়ি করছে, একটু যদি ঘুম আসে। অথচ পাশেই নাক ডেকে ঘুমুচ্ছে তানহা। হুশ জ্ঞান কিচ্ছু নেই। এই মুহূর্তে ওকে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দিলেও টের পাবে না। পিউ ওর ঘুমটাকে প্রচণ্ড হিংসে করছে এখন। ও ঘুমাচ্ছে, তাহলে তার কেন ঘুম আসছে না? অবশ্য আসবেই বা কী করে? আজ সারাক্ষণ ধরে সেই কথা আর সেই দৃশ্য ঘুরছে মাথায়। এই যে এখনও ঘুরছে। পিউয়ের চোখের সামনে ফের ভেসে ওঠে ধূসরের শাড়ি ভেদ করে হাত প্রবেশ করা, খিচে তাকে কাছে টানা। মেয়েটা চোখ বুজে নেয়, তারপর আবার তাকায়। বালিশে মুখ চেপে হাসে। হঠাৎ দেখলো কেউ একজন বাইরে যাচ্ছে। ভালো করে তাকিয়ে বুঝলো ওটা মারিয়া। পিউ জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপু? নিস্তব্ধ ঘরে হঠাৎ কথা বলায় মেয়েটা চমকে গেল। পরের দফায় ধাতস্থ হয়ে বলল, তুমি জেগে? আমি না আসলে ওয়াশরুমে যাব। রুমেরটায় যাওয়ার তো উপায় নেই, কার না গায়ে পা লাগে। ও আচ্ছা। না না, লাগবে না, তুমি ঘুমাও। মারিয়া বেরিয়ে গেল। মৈত্রী ঘুম ঘুম কণ্ঠে বলল, কি ব্যাপার পিউরানি, ঘুমাচ্ছে না যে? পিউ ওর দিকে ফিরে শুয়ে বলল, আমি আসবো? ঘুম আসছে না আপু। কে যেন চুরি করেছে আমার ঘুম, বিনিময় দিয়ে গিয়েছে বিনিদ্র রজনী। মৈত্রী চোখ মেলে তথস্থ কণ্ঠে বলল, পিউ তুমি কি প্রেম করছো? পিউ আক্ষেপের সুরে বলল, আর প্রেম না, আমি সিঙ্গেল না আমি ডাবল, ঝুলে আছি মাঝখানে। মৈত্রী আগ্রহ ভরে বলল, সেটা কি রকম? আচ্ছা কাউকে পছন্দ করো তুমি? আগে হলে পিউ বলতো না, কিন্তু এখন তো পুষ্পও জানে। আর ধূসরের থেকেও মাঝে মাঝে সবুজ সংকেত আসছে। তাই বিনা দ্বিধায় বলল, ধূসর ভাইকে পছন্দ করি না, ভালোবাসি। মৈত্রী হাঁ করে চোখ পিটপিট করলো। ধাতস্থ হয়ে ফিসফিস করে বলল, কিন্তু উনি তো খুব মেজাজি। শান্তা পছন্দ করতো জানো, ওকে যা বকেছে। তারপর ভাবো কোথাকার কোন গ্রাম, যেখানে জীবনে প্রথমবার গেলেন উনি, সেখানে গিয়ে এলাকার ছেলেকে পিটিয়েছেন। কত সাহস, কত বড় কলিজা। ওনাকে দেখলেই না আমার খুব ভয় লাগে, মনে হয় যেন আমাকেও পেটাবেন। পিউ ফিক করে হেসে উঠল, বলল, উনি হলেন নারকেলের মতো, উপর থেকে খসখসি শক্ত, কিন্তু ভেতরটা চমৎকার। একদিন কথা বলে দেখো। না বাবা থাক। কিন্তু পিউ
তুমি কি করে ওনাকে পছন্দ করলে? একে তোমার এত বড়, আবার তুমি কত ফর্সা, উনি কালো। পিউয়ের মেজাজ চটে গেল, নাকমুখ কুচকালো, পরক্ষণে মাথা ঠান্ডা করে বলল, কালো তো কি, তুমি ওনাকে কখনো খেয়াল করে দেখেছো? ওনার চোখ, নাক, ঠোঁট সব ইন্ডিভিজুয়ালি সুন্দর, আর দেখলেও আমার মতো করে দেখেনি। আমার চোখে উনার মতো সুতনু পুরুষ দ্বিতীয়টা নেই। ভাই রে ভাই, তুমি তো প্রেমে পড়ে একেবারে গেছো, বেশ পাকা পাকা কথাও বলছো। আমার অনুভূতি 3 শেষ করে 4-এ পা দিল। ইটস হাই টাইম ফর গ্রো আপ। মৈত্রী চোখ তুঙ্গে তুলে বলল, 4 বছর ধরে ওনাকে ভালোবাসো? আচ্ছা, উনি বাসেন? উনি জানেন তুমি ওনাকে ভালোবাসো? হ্যাঁ। মৈত্রী আর এক দফা বিস্মিত হয়ে বলল, কিন্তু তোমাদের তো ওই রকম কিছুই দেখলাম না। তোমাকে দেখিয়ে করব? মৈত্রী থতমত খেয়ে বলল, আরে কথাবার্তা বলার কথা বলছি। তানহা ঘুমো ঘুমো কণ্ঠে বলল, পিউ চোখ বড় বড় করল। সত্যিই তো, ময়মুনা শাইলা দুজনেই এ ঘরে ঘুমিয়েছে। আয় হায়, কিছু শুনে ফেললেন না তো? পিউ ঘাড় উঁচু করে দেখল, না, তাদের সবার ভারী নিঃশ্বাসের শব্দ আসছে, এর মানে পরিবেশ নিরাপদ। মৈত্রী বলল, আচ্ছা ঠিক আছে, বাকি গল্প কাল হবে, আজ ঘুমাও, গুড নাইট। পিউ মাথাটা বালিশে এলিয়ে দিল, সিলিং ফ্যানের দিক চেয়ে বলল, আর ঘুম, ধূসর ভাই ঘুমটুম সব কেড়ে নিয়েছেন। মৈত্রী বলল, তাহলে মমতাজের গানটা গাও, আমার ঘুম ভাঙা গেল রে মলাই কুকিলে। তানহা ঘুমের মাঝেও হেসে উঠল, হাসল পিউ। মারিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করতেই লোডশেডিং হলো। আতকে উঠল মেয়েটা, তড়িঘড়ি করে আবার বেরিয়ে এলো। এই বাড়ি তার নিজের নয়, সুতরাং অন্ধকারে কোন দিকে যাবে কিছুই বুঝল না। জেনারেটর তো আছে, চলছে না কেন? ফোনটাও আনেনি, না হলে ফ্ল্যাশ চালানো যেত। সে হাতড়ে হাতড়ে এগোতে নিল। সামনে থেকে হঠাৎ কড়া আলো পড়ল চোখে। নেত্র যুগল কুচকে মাথা ঘুরিয়ে ফেলল সে। সাদীপ এগিয়ে এসে বলল, আরে আপনি ভূতের মতো হাঁটাহাঁটি করছেন কেন? মারিয়ার ভয় ডর উবে গেল অমনি। সাদীপকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলল, ওহ, আপনি? ভয় পেয়ে গিয়েছিলাম। ঘুমাননি এখনো? আমি তো রুমেই ছিলাম না, ছাদ থেকে এলাম। ওহ, এত রাতে একা একা ছাদে? ভয় করে না আপনার? মুখ পাকালো মারিয়া, বলল, ফ্ল্যাশটা আমার মুখের সামনে থেকে সরান, তাকাতে পারছি না। ভয় মেয়েদের জিনিস ম্যাডাম, পুরুষ মানুষ হলো বাঘের বাচ্চা, তারা ভয় পায় না। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি রুমে যান, আমিও যাই, টায়ার্ড লাগছে খুব। জেনারেটর যে কি হয় মাঝে মাঝে, এখনো চালু হচ্ছে না, গরমে ঘুমাবো কি করে? ও গড। সাদীপ বিড়বিড় করে বলল। মারিয়া মিটিমিটি হেসে ভাবল, আপনি চাইলেই হাত পাখা দিয়ে বাতাস করে দিতে পারি, খালি বলুন রাজি। হাসছেন কেন? না কিছু না, যাই। হ্যাঁ আচ্ছা যান। মারিয়া পাশ কাটাতে নিল। রান্নাঘরে বিড়াল সানসেট পেয়ে লাফিয়ে পড়ল মেঝেতে। লেজে বেঁধে স্টিলের বিশাল বড় গামলাটা আছড়ে পড়ল সাথে। ঝনঝন করে বিকট শব্দ হলো, ছড়িয়ে গেল বাড়িময়। অন্ধকারে কলিজা চলকে উঠল মারিয়ার। ও মাগো বলে চিৎকার করে কাছে পেল সাদীপকে। দিক বিদিক ভুলে ওকেই জড়িয়ে ধরল তখন। সাদীপ থমকে গেল, হাত থেকে ফোনটা পড়ে গেল ফ্লোরে। প্রথমবার কোনো মেয়ে জড়িয়ে ধরায় রক্ত সঞ্চালন অবধি থেমে গেছে তার। হাত পা অবশ হয়ে আসছে। মারিয়া দুহাতে পিঠ খামছে ধরে বলল, ভূত? আপনাদের বাড়িতে ভূত আছে? সাদিফের গলা শুকিয়ে কাট কাট। ঢোক গিলে কিছু বলতে গিয়ে বুঝলো কথা ফুটছে না। তক্ষুনি জেনারেটর চালু হয়, আলোয় আলোয় ভরে যায় বাড়ি। রুবাইদা সজাগ ছিলেন, তার কণ্ঠ শোনা গেল দূরে। কি পড়েছে খুঁজতে আসছেন। মারিয়া চট করে চোখ খুলল, কোথায় আছে বুঝতে সময় লাগেনি। ধরপড় করে সরে এলো, একবার তাকালো, অস্বস্তি আর অপ্রতিভতার ছায়া চেহারায়, সাথে মৃদুমন্দ লজ্জা। সাদিফের কপাল বেয়ে ঘাম পড়ছে। স্টিলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে সে,
ঠান্ডা দুটো চোখ তার ওপরেই নিবদ্ধ। মারিয়া দাঁড়িয়ে থাকতে পারে না, কি করেছে ভাবতেই মাথা ঘুরছে। ওয়াশরুমের কথা ভুলে এসে ছুটতে পালিয়ে গেল ঘরে। বিয়ের জন্য একটা বড়সড় ক্লাব ভাড়া নেওয়া হয়েছে। শিকদার বাড়িতে এত মেহমান একসঙ্গে বসিয়ে খাওয়ানোর জায়গা নেই। ঘরের মালপত্র রাখবেন কই, আর চেয়ার টেবিল বসাবেন কই? তাই সিদ্ধান্ত হলো ক্লাবেই বিয়ে সারবেন। কাবিন হলেও আয়োজন বেশ বড়সড়। ইকবালদের 4টে গাড়ি এসে কেবলই গেটের সামনে ভিড়ল। মাঝের ফুলে ফুলে সজ্জিত গাড়িটা থেকে নেমে দাঁড়ালো সে। পরনে চমকালো সোনালি শেরওয়ানি, পায়ে নাগরা জুতো, ঠোঁটে এক পেশে চকচকে হাসি, যেন বিয়ে নয়, জিততে এসেছে কোনো রাজপ্রাসাদ। এপাশ থেকে নামলো ধূসর। সে কোনে পক্ষের লোক হয়েও বরযাত্রী আজ। সবই ইকবালের জোর জবরদস্তি। গতকাল সে গাল ফুলিয়েছে। কেন ধূসর হলুদে যায়নি? শেষে এক কথা, বিয়েতে বরযাত্রী হতে হবে ওকে, তার সাথেই যেতে হবে। ধূসরও বাক বিতণ্ডায় না জড়িয়ে আপোষে হার মানল। বরপক্ষকে সম্মানের সহিত ভিতরে নিতে এগিয়ে এসেছেন ভেতরে নিয়ে এগিয়ে এসেছেন শিকদার বাড়ির 4 কর্তা। সিঁড়ি পার করে হলের মূল গেটে আসতেই থামতে হলো তাদের। সামনে পুরো লাল ফিতা বাঁধা, অর্থাৎ গেট ধরেছে মেয়ে পক্ষ। ধূসর ভেবেছিল পিউ থাকবে, আজ তো মানা করেনি। নিজের বোনের বিয়ে, মানা করবেও বা কেন? কিন্তু সবার মধ্যে ওকে না দেখে অবাক হলো। তানহা আছে, তাহলে ও নেই কেন? শান্তার শক্তি কানা ঘোষা করে পিউকে খুঁজেছে অবশ্য। আবার সময় পার হচ্ছে দেখে নিজেরাই তদারকি শুরু করলো। মারিয়া মৈত্রী দলনেত্রী। গেটে বরাবরের মতো বিজয়ী হলো মেয়েরা। ইকবাল আগেই বলে রেখেছে কোনো তর্ক করা যাবে না। তার শালিকারা যা চাইবে তাই দেবে সে। এত সাধনার পর যাকে পাচ্ছে তার কাছে পৌঁছতে টাকা চাই যাক। টাকা আগে না বউ? ইকবাল স্টেজের দিকে তাকিয়েই বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। পিছনে হেলে ঢং করলো অজ্ঞান হওয়ার। ইফতি দুহাতে আগলে ধরল ভাইয়ের পিঠ। হাসল সে, হাসল সবাই। হো 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 বলে জড়ধ্বনি করলো। পুষ্প লজ্জায় হাত কচলাচ্ছে বসে বসে। বাড়ির সবার সামনে ইকবালের এসব নিতে গিয়ে মরে যাচ্ছে সে। ইকবাল ধীর পায়ে স্টেজের কাছে যায়, পাশে বসে, সবাইকে ছাপিয়ে ফিসফিস করে স্বীকারোক্তি দেয়। আমার বাগিচার পুষ্পটাই এত সুন্দর কেন মাই লাভ? এই পুষ্পর সুঘ্রাণ পেতে আমি বান্দা জান পেতে দিতেও রাজি। পুষ্প লজ্জা পেয়ে মিনমিন করে বলল, যা। ধূসর পুরো ক্লাব চক্কর কেটে ফেলল। পিউ নেই কোথাও। ভীষণ চিন্তায় পড়ে গেল এবার। আজ সকাল থেকেও বাড়িতে ছিল না। ইকবালের চোরাচুরিতে ওদের বাড়ি গিয়েছিল। পিউ ঠিক আছে তো? এর মধ্যে কিছু হয়নি তো? কাকে জিজ্ঞেস করবে? পুষ্প ছবি তুলছে ইকবালের সাথে। ওখানে যেতে সংকোচ হলো তার। তখনই তানহা পাশ দিয়ে যাচ্ছিল। ধূসর পিছন থেকে দেখেই চিনেছে। সোজা সাপটা প্রশ্ন ছুড়ল, পিউ কোথায় তানহা? তানহা ঘুরে তাকালো। ধূসরকে দেখে মিটিমিটি হাসলো। ধূসর ভ্রু কোচকাই তার হাসি দেখে, ফের শুধায়, জানো না কোথায়? তানহা দুষ্টু হেসে বলল, আপনার বউ কমন রুমে, তার চুল খুলে গিয়েছে, তৈরি হচ্ছে আবার, আমি ওখানেই যাচ্ছি। হতভম্ব হয়ে গেল ধূসর। আপনার বউ? সম্বোধন শুনে চোখ প্রকট হয়ে এলো। তানহা হেলে তুলে প্রস্থান নিয়েছে, কিন্তু সে অবাক চোখে চেয়ে রইল। পরপর দুপাশে মাথা নেড়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। পিউয়ের বান্ধবী তো স্বাভাবিক এসব, সব এক গোয়ালের গরু। অল্প বয়সে দাঁত উঠেছে, মুখে ধান দিলেই খই ফুটছে। কিন্তু এই পিউটার এত সাজার কি আছে? কাকে দেখাবে এত সেজে? ধূসর সচেতন চোখে মুখে প্রার্থনা করল। আর যাই করুক শাড়ি যেন না পরে। প্রার্থনা কবুল হলো। পিউষ শাড়ি পরেনি, ভারী কাচের একটা জর্জেট 3 পিস পরেছে। সেজেছে সে নিজেই, কিন্তু বড় সাত করে পার্লার থেকে একটা খোপা করেছিল। অথচ ক্লাবে ঢুকতেই বেখেয়ালে পিলারের সাথে ধাক্কা খেয়েছে, আর খুলে গিয়েছে চুল। পার্লারের মেয়েটা যতগুলো ক্লিপ লাগিয়েছিল সব খুলতে হয়েছে ওকে। ওই জন্য কেট ধরাটাও মিস করে ফেলল। সে যে কেঁদে ফেলেনি এই ঢের।
যখন বাইরে এলো তখন বিয়ের কাজ শুরু হয়েছে। মোটামুটি বরকনের ছবি খোলার পর্ব সমাপ্ত, কিন্তু সে তো একটাও ছবি তুলল না। হায় হায়, পিউ আশেপাশে তাকিয়ে তানহাকে খুঁজল। ওর কাছেই তার ফোন। হঠাৎ দেখলো ইফতির সাথে এক কোণায় দাঁড়িয়ে কথা বলছে সে। পিউ আগ্রহ নিয়ে একটু কাছে গিয়ে দাঁড়ালো। অত চেঁচামেচির ভিতর যা কানে এলো তাতে বুঝলো ইফতি প্রশংসা করছে তানহার। হেসে ফেলল পিউ, দুপাশে মাথা নেড়ে চলে এলো। কিছু ছেলের কাজই হয় মেয়ে পটানো। ইফতি এই বয়সেই এই, বড় হলে কি হবে? ও যে ইকবাল ভাইয়ের ভাই বিশ্বাস করা দুঃসাধ্য। ইকবালের কথা মাথায় আসতেই ধূসরকে খুঁজতে শুরু করলো পিউ। চারিদিকে এত ছড়ানো ছেটানো লোক, এদের মধ্যে তার কাঙ্ক্ষিত তিনি কোথায়? পিউ একা একা কিছুক্ষণ ঘুরে বিরক্ত হয়ে পড়ে। তানহা আর ইফতির খোশ গল্প ইহকালে শেষ হবে না। ফোনের আশায় না বসে ফটোগ্রাফারের দিকে এগিয়ে গেল। ডেকে বলল, আমার কিছু ছবি তুলে দিন, আমি আমজাদ শিকদারের ছোট মেয়ে। ও শিওর ম্যাম, আসুন এখানে দাঁড়ান, লাইটিংটা ভালো সুন্দর আসবে। স্টেজের পাশেই ফুল দিয়ে সাজানো আরেকটু বড় জায়গাটা দেখালেন তিনি। পিউ যেতে গিয়েও থেমে দাঁড়ালো। ধূসর খাবারের ওখান থেকে বের হয়েছে। তাদের ভবিষ্যৎ মেয়র খালেকুজ্জমান এসেছেন। ওনাকেই সম্মানের সহিত বসিয়ে দিয়ে এলো। পিউ ওকে দেখেই চমকে ওঠে। ছেলেটিকে বলে, একটু দাঁড়ান। জি। তারপর দুরন্ত পায়ে কাছে যায়। ধূসর দুজন ছেলের সাথে কথা বলায় ব্যস্ত তখন। পিউ পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়, অপেক্ষা করে কথা শেষ হওয়ার। এর আগেই সামনের একটি ছেলে তাকে দেখে ধূসরকে ইশারায় বলল, ভাই পিছনে। ধূসর ফিরে চাইল, চোখাচোখি হলো দুজনের। এতক্ষণে পিউকে দেখে বুকের ভারী ভাবটা নিমেষেই নেমে গেল। সেকেন্ডে আপাদমস্তক দেখে নিল ওর। শাড়ি পরেনি বলে স্বস্তির শ্বাস ফেলল মনে মনে। জিজ্ঞেস করলো, কি? পুরো কণ্ঠটা শুনেই গুলিয়ে গেল পিউ। নার্ভাস হয়ে ঠোঁট ভেজালো জিভে। ধূসর ছেলে দুটোকে বলল, তোরা গিয়ে খেতে বস। ওরা যেতেই ধূসর সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। পিউ আমতা আমতা করে বলল, ওই ছবি তুলতাম আর কি, আসলে উনি বলেছিলেন এলাকার চেয়ে দুজন মেয়ে ভালো হয়। উনি হিসেবে ক্যামেরাম্যানকে বোঝালো সে। ধূসরের চোখ মুখের পরিবর্তন দেখা গেল না। কণ্ঠস্বরও অপরিবর্তিত রেখে বলল, আয়। পিউ শঙ্কিত ছিল ধূসর শুনবে কিনা। এই প্রহেলিকার মন বোঝা দেয়, কখন কি চায় নিজেই জানে না হয়তো। অন্য সময় হলে সে আসতও না বলতে, একসাথে ছবি ওঠানোর কথা তো দূর। কিন্তু কালকের ওইসব ঘটনার পর তার সাহসটা হু হু করে বেড়ে গেছে। পিউ হাসি হাসি মুখে ক্যামেরার লেন্সের সামনে দাঁড়ায়। ধূসরকে সাথে নিয়ে এত তাড়াতাড়ি ছবি তুলতে পারবে ভাবেওনি। এই 2023 সাল তার জন্যে আশীর্বাদ। সব ভালো হচ্ছে। জীবনে প্রথম ছবি দুজনের, আহা তাও কাপল পিক। পিউ গদগদ হয়ে পড়েছে। আইসক্রিম হলে নির্ঘাত গলে যেত। ধূসর পাঞ্জাবির কলার ঠিকঠাক করে পাশে দাঁড়ালো। পারফিউমের ঘ্রাণ হুটোপুটি করে নাকে এসে লাগলো তার। আহ কি মিষ্টি, কি মিষ্টি। তাদের মধ্যে তখনও 2 হাত সমান দূরত্ব। ফটোগ্রাফার ছেলেটি ক্যামেরার চোখ বসিয়ে হাত দিয়ে বোঝালো, আরেকটু ক্লোজ অন। পিউ এগোবে কিনা বুঝে উঠল না। ঠিক তখনই ধূসর কাঁধে হাত রেখে টেনে নিল কাছে। পিউ চকিতে তাকায়, বিস্মিত হয়। পরপর ভেতর ভেতর খুশিতে লাফিয়ে উঠল শিশুর ন্যায়। মুচকি হেসে ক্যামেরার দিক চাইতেই একটা দারুণ যুগল ছবি বন্দি হলো সেখানে। ওই সময় ইকবাল স্টেজ থেকেই ডাক ছুড়ল, এই ধূসর, পিউ এসো ছবি তুলি। আয় ধূসর। ধূসর জিজ্ঞেস করলো, আর তুলবি? ইতিমধ্যেই অনেকগুলো ক্লিক বসিয়েছে ছেলেটি। পিউ মোহগ্রস্তের মতো চেয়ে থেকে দুপাশে মাথা নাড়ালো। ধূসর তাকে ফেলে এগিয়ে গেল স্টেজে। ইকবাল পুষ্পর মাঝখানে জায়গা নিল। দুজনকে দুহাতে আগলে ছবি ওঠালো। পিউ কেমন করে দাঁড়িয়ে থাকে যেন একটা আঙ্গুলের টোকায় হেলে পড়বে। পুষ্প ফের ডাকলো, এই পিউ আয় না। মুহূর্তের মধ্যেই সম্বিত ফিরল তার। চুল ঠিকঠাক করে স্টেজে গিয়ে দাঁড়ালো। ইকবাল তাকে আগলে দাঁড়ায়।
চারজনের হাস্য উজ্জ্বল একটা ছবি স্মৃতি হিসেবে আটকে যায় সারা জীবনের জন্যে। ইকবাল গড়গড় করে কবুল বলেছে। সময় নিয়েছে পুষ্প, থেমে থেমে বলেছে সে। সকলের সমস্বরে আলহামদুলিল্লাহ শোনা গেল। স্টেজের কাছে বিপুল মানুষের ভিড়ে তানহা পিউ জায়গা পেল না দাঁড়ানোর। ওরা দুজন হাল ছেড়ে দিয়ে একদম পেছনের দুটো লোহার চেয়ারে গিয়ে বসলো। পিউ জিজ্ঞেস করলো, ইফতি কি বলেছিল? ফোন নাম্বার চাইছে। দিয়েছিস? দেইনি, দেব? ভালো লাগলে দে। দেখতে কিউট, কিন্তু সেমিস রিলেশনশিপ ভালো লাগে না। তোরা ধূসর ভাইয়ের প্রেম দেখে তো আরোই না। আমার এমন 10 বছর গ্যাপের একটা প্রেমিক চাই। 5 বছর অন্তত থাকতেই হবে, এর নিচে হলে ক্যান্সেল। পিউ হাসলো, ভ্রু নাচিয়ে বলল, সাদিফ ভাই সিঙ্গেল এখন, ট্রাই করবি? এই না না। পিউ স্টেজের দিকে চোখ দিল। ধূসরের সাথে ছবি তোলার পর গেট ধরার দুঃখ ভুলে গিয়েছে সে। মন মেজাজ বেশ ফুরফুরে এখন। অনেকটা সময় লাগলো স্টেজের কাজটা ফাঁকা হতে। মোনাজাত ধরল সবাই। পিউ মাথায় ঘোমটা টানলো, আমিন বলে দুহাত মুখে ঘষল। স্টেজে বসা বোনের দিকে অভিনিবিষ্ট হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। পুষ্প আর পাশাপাশি ইকবালকে ধরিত্রীর সর্বাধিক শ্রেষ্ঠ জুটি লাগছে তার। দুজন যেন দুজনের জন্যেই তৈরি। ইকবালের মুখের হাসিটা যেন গোটা রাজ্য জয়ের উল্লাস সেখানে। হঠাৎ করেই ওদের মাঝে নিজেকে খুঁজে পেল পিউ। ভ্রু গুছিয়ে এলো অমনি। পুষ্পের জায়গায় সে, আর পাশে ঠিক ধূসরকে দেখে বুকটা ধরাস করে উঠল। বিশ্রামহীন উর্মিমালা আছড়ে পড়ে হৃদয়ে। অমর নিষ্পলক চেয়ে থেকেই বলল, তানহা, ভাবতে পারছিস একদিন এইভাবে আমারও বিয়ে হবে। ধূসর ভাই ঠিক এইরকম একটা শেরওয়ানি পরে আমার পাশে বসবেন। মাথার পাগড়িটা জল করবে ওনার। আমি তখন হাঁ করে চেয়ে থাকবো, চোখে তৃষ্ণা মিটিয়ে দেখব। ওনার শেরওয়ানির রং অবশ্যই মেরুন হতে হবে, বুঝলি? ওই রংটাই ওনাকে ঠিক আমার স্বপ্নের রাজপুত্রের মতো দেখায়, যে রাজপুত্রকে দেখে আমি মনে মনে শতবার অজ্ঞান হয়েছি। তারপর নিজেই হাসলো, লজ্জা লজ্জা কণ্ঠে পড়ল, তারপর আমাদের বাসর হবে, বাচ্চা কাচ্চা হবে, তোকে খালামুনি ডাকবো। ইস, এসব ভাবলি? বলতে বলতে মিটিমিটি হেসে পাশ ফিরতেই ভূত দেখার ন্যায় চমকে উঠল। তারপর ছিটকে দাঁড়িয়ে গেল বাসা থেকে। তানহার টিকিটাও নেই এখানে। তার জায়গায় বসে ধূসর। শৈলপ্রান্ত এঁকে বেঁকে আছে। বাম উরুর ওপরে তোলা ডান পাটা নাড়াচ্ছে। লোহার চেয়ারের হাতলে ঠেসে দেওয়া এক হাত। পিউয়ের প্রকট চক্ষু কোটর ফুঁড়ে বেরিয়ে আসবে প্রায়। শুকনো ঢোক গিলল সে। ধূসর ভাই কি তার নির্লজ্জ কথাবার্তা শুনে ফেলল? ধূসর ঠান্ডা চোখে তাকিয়ে আছে। না কিছু বলছে, না কিছু বোঝাচ্ছে। হয় না বরফের মতো কিছু শীতল দৃষ্টি, যা দেখলে হাত পা বিবশ হয়ে আসে। পিউয়ের বুক ধরফর করছে। তানহা কখন উঠে গেল পাশ থেকে? উনিই বা এসে বসলেন কখন? কোন পর্যায়ের বেয়াক্কেল হলে একটা মানুষ কিচ্ছু টের পায় না? বাকি সব ঠিক ছিল, কিন্তু বাসর আর বাচ্চা কাচ্চা, এসব কথাবার্তা শুনলে তার মান ইজ্জত। ছি। পিউ প্রার্থনা করলো ভূমণ্ডল দুভাগ হয়ে যাক, যা দেখছে মিথ্যে হোক সব। এমন খুঁড়ের মতো চাহনি থেকে রেহাই পাক সে। দ্বিখণ্ডিত মাটির ভেতর টুপ করে ঢুকে যাওয়ার ক্ষমতা আসুক। এই যে ধূসর ভাই এইভাবে তাকিয়ে আছেন, এতে তো আরো গুলিয়ে ফেলছে সব। তার সব রাগ গিয়ে নির্দোষ তানহার ওপর বর্তালো। হতচ্ছাড়ি মেয়েটা যাওয়ার সময় বলবে না? ধূসর আচমকা উঠে দাঁড়ালো। লোহার চেহারাটা হালকা নড়ে উঠল তাতে। পিউয়ের চোয়াল ঝুলে পড়ে। আরও একবার বক্ষপট ধক করে ওঠে ওকে নিচের দিকে এগোতে দেখে। সে যত্র পিছিয়ে যেতে চাইল, পায়ের কাছে 3 পিসের লম্বা ছড়ানো ওড়নাটায় জুতো বেঁধে আবার ধপ করে বসে পড়ল। ধূসর ওকে আড়াল করে ওর দিকে ফিরেই দাঁড়ালো। চোখ দুটোতে চলচলে দুষ্টুমি, অথচ চিবুকটা অভঙ্গুর। ভাবখানা এমন ভীষণ চটেছে সে। পিউ ঢোক গিলল। ধূসর ভাই তো ওকে ভালোবাসেন, তাহলে এসব কথাবার্তার জন্য চট্টর খাওয়ার সুযোগ নেই। কিন্তু বেহায়াপনার জন্য একটা খেতেই পারে। যার হাত ধরে 2 কদম হাঁটা হলো না, একে অন্যের দিকে সেকেন্ড খানেকের বেশি চেয়ে থাকা হলো না, হয়নি ভালোবাসার কথা বলা, সেই কবে একটা চুমু খেয়েছিলেন পিঠে, তার সাথে বাসর অবধি ভাবা।
পিউ কোণঠায় মরে যাচ্ছে। ধূসর এমনভাবে দাঁড়ালো যেন ফাঁক ফোকর থেকেও তার পালানো বন্ধ। অসহায় বনে বসে থাকে সে, অপেক্ষা করে কঠিন কণ্ঠের, কঠোর কিছু শোনার। এক্ষুনি হয়তো ধমকাবে, রেগে মেগে বলবে, তোর কি লজ্জা নেই বিউ? এত বেহায়া তুই? নিচু অক্ষিপট তাক করল বিনম্র গতিতে। ধূসর পাঞ্জাবি গলিয়ে সাদা প্যান্টে হাত ভরল। ঘাটটা চলে এলো একদিকে। পাতলা শক্ত ওষ্ঠযুগল নেড়ে কিছু শোনাতে যাবে, এর মধ্যে স্টেজ থেকে কান্নার বিগলিত স্বর ভেসে আসে। চকিতে তাকালো ওরা। পুষ্পকে জড়িয়ে ধরে মিনা বেগম হাউমাউ করে কাঁদছেন। এই দৃশ্যে নিমেষেই ঘুরে গেল মনোযোগ। পিউ ভুলে গেল লজ্জা। ধূসর ভুলল সব কিছু। দুজন ত্রস্ত পায়ে ছুটল সেদিকে। আমজাদ শিকদার পিছনে দুহাত বেঁধে স্ত্রীর দিকে চেয়ে আছেন। চোখে মুখে এক আকাশ বিরক্তি। ভ্রু দুখানা নেত্রদ্বয়ের নিকট আটঘাট বেঁধেছে। চাউনির আকার ছোট হচ্ছে ক্রমে। এই হঠাৎ কান্নার কোনো মাথামুণ্ড খুঁজে পাচ্ছেন না তিনি। আগামী 2 বছর মেয়ে তাদের বাড়িতেই থাকবে। যেদিন যাবে সেদিন কাঁদলে একটা কথা ছিল, তাহলে আজকে এই ফ্যাচ ফ্যাচ করে কাদার মানে কি? অথচ মিনার দেখা দেখি কান্নাকাটি শুরু করলেন বাকি 3 জন। সুমনা আস্তে ধীরে কাঁদলেও জবা আর রুবার গলা বেশ জোরে শোনা যাচ্ছে। পুষ্পও থেমে নেই, সে আরও কয়েক ধাপ এগিয়ে। সব তো ঠিকই ছিল। মিনা বেগম আচমকা কেঁদে ওঠায় সে চুপ থাকতে পারল না। কান্না একেবারে উগলে বেরিয়ে এলো। যারা খেতে বসেছিল ঝড়ের মতো শোঁ শোঁ শব্দের কান্না শুনে ত্রস্ত এপাশে এসে দাঁড়িয়েছে। গিন্নিরা কাঁদছেন আর কর্তারা হাঁ করে দেখছেন। মাথার ওপর গিয়ে সবটা গত হচ্ছে প্রায়। আফতাব আশেপাশে তাকালেন। বেয়াই বাড়ির আশ্চর্যজনক দৃষ্টিগুলো হজম করে মুখটাকে বড় ভাইয়ের দিক এগোলেন। আস্তে করে বললেন,